এক্সামের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর অপচয় করার মতো সময় কিন্তু আর তোমার হাতে নেই। এই কদিন যদি তুমি মনোযোগী না হও সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক বড় মুশকিলে পড়তে চলেছো। কারণ যারা ভাবছো যে 8টা বা 10টা কোশ্চেন পড়ে চলে যাব এবং সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাব এবং এক্সামে লিখে চলে আসবো এবং ভালো মার্কস পাবো, এটা কিন্তু সম্ভব খুব কম হয়ে থাকে। কারণ দেখা যায় যে কোনো একটি পেপারে তুমি যে 10টা কোশ্চেন পড়েছো তার মধ্যে থেকে হয়তো একটাও আসেনি, এরকম কিন্তু হবে। এই ডিএলএড একটি আনপ্রেডিক্টেবল বিষয় এবং এখানে খেলাটা হলো কনসেপ্টের। যদি কনসেপ্টটা তুমি ভালো করে রপ্ত করে যাও তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন তুমি ফেস করতে পারবে এবং নিজের মতো করে লিখে 80% প্লাস কিন্তু মার্কস তুমি এক্সামে তুলতে পারবে। তাই বলছি, প্লে লিস্ট করে দিয়েছি, প্রত্যেকটা প্লে লিস্ট ধরে ধরে সহজে কনসেপ্টগুলোকে বুঝে যাও এবং কি শুনলে সেটা মনে রাখার চেষ্টা করো এবং খাতা পেন নিয়ে কয়েক লাইন লিখে ফেলো যেটি তুমি মনে রেখেছো বা ক্লাসটি শুনে তোমার মধ্যে যে কনসেপ্টটি ক্রিয়েট হয়েছে সেটি একটু লিখে ফেলো এবং ওই কনসেপ্টের জোরে ওটাকে ভাঙিয়েই তুমি কিন্তু এক্সামে লিখে আসতে পারবে। যে কোনো কোশ্চেনের ক্ষেত্রেই কিন্তু তুমি আনসার দিতে পারবে। আজকের ক্লাসে আমরা দেখে নেব গণিত। তোমরা অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করছো গণিতের এমসিকিউ কেন আসছে না। গণিতের এমসিকিউ এর ক্লাস কিন্তু আজকে হচ্ছে, অনেক বড় চ্যাপ্টার। আজকে 1 থেকে 3 এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা দেখে নেব এবং আমি শিখিয়ে দেব কত সহজে তোমরা ম্যাথগুলোকে সলভ করতে পারবে এবং একবার দেখে নেওয়ার পরে তোমরা সেই ম্যাথগুলো নিজেরা প্র্যাকটিস করো। যারা ম্যাথে দুর্বল তাদেরও কিন্তু আর ভুল হবে। প্রথম এমসিকিউ, গণিতের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিষয় কোনটি? তোমরা নিজেরাই কিন্তু আনসার করা দেখা মাত্র চেষ্টা করো। সব থেকে গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুক্তিবিজ্ঞানের সাথে গণিতের। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। গণিতকে মূলত কি ধরনের বিষয় বলা যায়? গণিতকে মূলত বলা যায় যুক্তি নির্ভর বিষয়। এনসিএফ 2005 অনুযায়ী গণিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, গণিত শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? শিশুর যুক্তিবোধের বিকাশ ঘটানো। গণিতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্কের প্রধান ভিত্তি হলো যুক্তি ও পরিমাপ। গণিতের জ্ঞান সব থেকে বেশি সাহায্য করে যুক্তিপূর্ণ চিন্তায়। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। এই বাক্যটি গণিতের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। এটি কিন্তু আন্তঃবিষয়ক সম্পর্ক। গণিত একটি গাণিতিক সমস্যা সমাধানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো, যুক্তিপূর্ণ চিন্তা। গণিতের জ্ঞান বাস্তব জীবনে ব্যবহারের একটি উদাহরণ হলো বাজারে হিসেব করা। ম্যাথমেটিক্যাল রিজনিং বলতে বোঝায় গাণিতিক যুক্তি প্রয়োগ করা। গণিত শেখার ক্ষেত্রে ভুলকে দেখা উচিত। কেমন ভাবে দেখা উচিত? শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। গণিত করতে গিয়ে একবারের জায়গায় দুবারও ভুল হতে পারে, সেটি কোনো বিষয় নয়। বারবার প্র্যাকটিস করতে করতে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। এবার অধ্যায় দ্বিতীয়। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখে নেওয়ার পর এবার দ্বিতীয় অধ্যায় হলো গণিত শিক্ষার উদ্দেশ্য ও পরিপ্রেক্ষিত। গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য কি? গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি। গণিত শিক্ষার জ্ঞানমূলক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হলো, উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হলো ধারণা সম্পর্কে জ্ঞান অর্জন। দেখব পরের কোশ্চেন। গণিত শিক্ষায় যুক্তিবোধের বিকাশ কোন ধরনের উদ্দেশ্যের সঙ্গে বেশি সম্পর্কিত? যুক্তিবোধের বিকাশ হলো কগনিটিভ। দেখব পরের কোশ্চেন।
গণিত শিক্ষার প্রয়োগমূলক উদ্দেশ্য হলো বাস্তব জীবনে গাণিতিক জ্ঞান প্রয়োগ করতে পারা। দেখব পরের কোশ্চেন, গণিত শিশুর গাণিতিক চিন্তার বিকাশে সব থেকে সহায়ক কোনটি? সব থেকে সহায়ক হলো অনুসন্ধান ও সমস্যা সমাধান। গণিতের ক্লাসে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সহায়ক ও পথ প্রদর্শক। শিশুর বিকাশের জন্য শ্রেণীকক্ষের পরিবেশ হওয়া উচিত কেমন পরিবেশ হওয়া উচিত? গণতান্ত্রিক এবং শিশু বান্ধব। গণিত শিক্ষায় বোঝা সবচেয়ে ভালো প্রকাশ পায় যখন শিক্ষার্থী ধারণাটি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারে, তখনই এটি বোঝা যায় যে শিক্ষার্থী গণিতটাকে বুঝতে পেরেছে। গণিত শিক্ষার জ্ঞানমূলক উদ্দেশ্যের একটি উদাহরণ। জ্ঞানমূলক উদ্দেশ্য কোনটি? জ্ঞানমূলক উদ্দেশ্য হলো চিনতে পারা। এইবার দেখো, সুন্দর হাতের লেখা, সুন্দরভাবে ছবি আঁকা, দলগত গান গাওয়া, শারীরিক ব্যায়াম করা, এগুলো কেমন? এটা হলো দক্ষতামূলক গুণ আর কি, দক্ষতামূলক উদ্দেশ্য। আর এইবার একটুখানি বুঝে নাও, এটি মনে রেখে দিও। জ্ঞানমূলক, বোধমূলক, দক্ষতামূলক, এইগুলির মধ্যে ব্যায়াম করা, ছবি আঁকা দক্ষতামূলক। তথ্য মনে রাখা, স্মরণ করা অর্থাৎ মনে করতে পারা, চিনতে পারা, বিষয়টি দেখে না এই বিষয়টি কোনোটা চিনতে পারা, সেটা হলো জ্ঞানমূলক। পার্থক্য নির্ণয় করা, কোনো কিছুর ব্যাখ্যা করা, সারসংক্ষেপ তৈরি করা, এগুলো কিন্তু বোধমূলক। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, যে কারণে আমি এই কনসেপ্টটা এখানে দিয়ে দিয়েছি। ছবি আঁকা, ব্যায়াম, এগুলো হলো দক্ষতামূলক। যেখানে সাইকোমোটর আমাদের মাংসপেশির প্রয়োজন হচ্ছে, সেটা কিন্তু দক্ষতামূলক। তাহলে জ্ঞানমূলক কি? চিনতে পারা, তথ্য মনে রাখা, স্মরণ করা, এগুলো। পার্থক্য নির্ণয় করা, ব্যাখ্যা করা, সারসংক্ষেপ করা, এগুলো কিন্তু বোধমূলক। গণিত শিক্ষায় শিশুর সৃজনশীলতা বৃদ্ধির জন্য সবথেকে কার্যকর কোনটি? সৃজনশীলতা গণিত শিক্ষায় যদি বৃদ্ধি করতে হয়, একটা অঙ্ককে সে 2-3 রকম ভাবে করতে পারছে, এটাই কিন্তু তার সৃজনশীলতা। একাধিক পদ্ধতিতে সমস্যা সমাধানের সুযোগ দেওয়া। গণিত শিক্ষার ক্ষেত্রে প্রবলেম সলভিং বলতে বোঝায় যুক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান করা। গণিত শিখনের সময় কংক্রিট, পিক্টোরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। প্রথমে হলো কোনো কিছু হাতে ধরে, তারপরে ছবির মাধ্যমে, তারপরে বিমূর্ত, চোখের সামনে না দেখেও সূত্রের উপর নির্ভর করে কোনো কিছু করা পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বিমূর্ত ধারণাকে সহজে বোঝানো। শিশুকে নিয়ে পর্যবেক্ষণ করে নিয়ম আবিষ্কারের সুযোগ দিলে বিকাশ ঘটে। কেমন বিকাশ ঘটে? পর্যবেক্ষণের মাধ্যমে তারা নিজেরাই সূত্র আবিষ্কার করে নিচ্ছে, সেটি হলো অনুসন্ধানী চিন্তার বিকাশ ঘটে। কি? অনুসন্ধানী চিন্তার বিকাশ ঘটে। গণিত শিক্ষায় কার্যকর মূল্যায়নের উদ্দেশ্য হলো, গণিত শিক্ষার কার্যকর মূল্যায়ন কেন করা হয়? শিক্ষার্থীর শেখার অগ্রগতি জানা, কতটা জানতে পেরেছে। গণিত শিক্ষায় বোঝার পরিবর্তে শুধু মুখস্থ করার উপর জোর দিলে, বোঝার না বুঝে যদি কেবলমাত্র মুখস্থের উপর জোর দেওয়া হয়, তাহলে কি হবে? ধারণাগত জ্ঞান দুর্বল হতে পারে, অর্থাৎ তার কনসেপ্ট কিন্তু দুর্বল হয়ে যাবে। আর কনসেপ্ট যদি দুর্বল থাকে, সে কিন্তু পরবর্তীতে আর গণিত পারবে না, ভীতি জন্মাবে। এবার অধ্যায় 3-তে এসে শিক্ষণীয় বিষয়ে জ্ঞান এবং শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ম্যাথ থাকবে, এমসিকিউ হিসেবে ম্যাথ থাকবে। দেখো 0, 1, 2, 3, 4 এই যে পরপর যে সংখ্যাগুলি, একে বলা হয় কিন্তু স্বাভাবিক সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কি? যাকে আমরা p/q আকারে লিখতে পারি, বা এই যে এইভাবে লিখতে পারি, p/q এইভাবে লিখতে পারি, প্রকাশ করতে পারি অনুপাতে, সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। আর এখানে বলেছে অমূলদ সংখ্যা, যেটাকে আমরা এইভাবে এই ভগ্নাংশে
দশমিকে এইভাবে প্রকাশ করতে পারি না, সেগুলোকে এই যে এই 2 মানেও কিন্তু একে প্রকাশ করতে পারি, 2 কিন্তু 1 আছে। তাহলে সেটি কোনটা? সেটা হলো √2। এটা হলো অমূলদ সংখ্যা, মনে রেখো। আর যেটা এইভাবে আমরা লিখতে পারি বা এইভাবে লিখতে পারি সেটা হলো কি? সেটা হলো মূলদ। এই কনসেপ্টটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু পারবে না, সঠিক হবে না। এইগুলো কিন্তু মূলদ সংখ্যার উদাহরণ। আর অমূলদ হলে সেটা হবে এইটা, যেটাকে ভাঙা যাবে না, এই ইস্টুতে বা ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এবার মূলদ সংখ্যা কোনটা আমরা শিখে নিয়েছি, যেটাকে আমরা ভগ্নাংশের রূপে প্রকাশ করতে পারি সেটি, অর্থাৎ 7/8 লেখা রয়েছে, এটি মূলদ সংখ্যা। কিন্তু এইগুলোকে আমরা এরকম ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারছি না, সেই জন্য এগুলো হলো অমূলদ সংখ্যা। A B C এগুলো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা 7/8, এগুলো কিন্তু একটুখানি আমাদেরকে বুঝে নিতে হবে ভালো করে। এবার আমরা দেখব পরের কোশ্চেন 29এরটা। একটি সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু ক ঘর সরবে এবং কোন দিকে সরবে? এই যে দুটো শূন্য আছে মানে 2 ঘর সরে যাবে। কোন দিকে সরবে? 2 ঘর করে বাম দিকে সরে যাবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার যদি 1000 দিয়ে ভাগ করা যেত তাহলে কি হতো? এই 1000 দিয়ে এখানে 3টে শূন্য দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হতো 3 ঘর বামে সরে যাবে, এটা মনে রেখো। দেখব আমরা পরের কোশ্চেন। এই যে 0.75 একে ভগ্নাংশের রূপে প্রকাশ করলে কি হবে? এই এখানে দশমিকের পরে 2 ঘর আছে, তার মানে এটি কি? এর নিচে কিন্তু রয়েছে 100। তাহলে এটাকে আমরা 25 দিয়ে কাটলে কি হয়? 3 25 আর 4 25 100, অর্থাৎ 3 × 4। তাহলে সঠিক অপশান হবে অপশান সি। দেখব আমরা পরের কোশ্চেন। এই যে 20% কমলে, আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি, আবার এখানে 20% কমেছে, 2 জায়গায় যদি এরম পার্সেন্টেজ কমে দেখো তাহলে কি করবে? তাহলে এই যে 20% কমেছে মানে কিসের থেকে কমেছে? পার্সেন্টেজ মানে 100 থেকে কমেছে। আমি একটু শর্টে লিখছি, 100 থেকে কমেছে মানে এইটা কমে কত হয়েছে? 80 হয়েছে। এখানেও কিন্তু কমেছে কত? 100 থেকে 20% কমলে, পার্সেন্টেজ থাকলে সবসময় 100 থেকে কমবে, এটাও কিন্তু কমে 80 হয়েছে। আগে 100 ছিল, এখন 80 হয়েছে। এই দুটো আমি যদি গুণ করি, আমরা করব 8 × 8 = 64। এই শূন্যগুলোকে আর ধরবে না, করে দিলাম 64। আমরা 2 ঘরের বেশি সংখ্যা নেব না, তাই 64। এবার আমাদের ক্ষেত্রফল কতটা কমবে? আমরা যদি ধরি ক্ষেত্রফলটাকে 100, ধরে নেবে যে 100। এই যে যেটা বেরোবে, এই যে পার্সেন্টেজ যেটা বেরোলো, তাকে কি করবে? এই 100 থেকে মাইনাস করে দেবে। তাহলে 100 থেকে মাইনাস করলে এটা হবে 36% কমে যাবে ক্ষেত্রফলটা, তাহলে হবে 36। এখানে যদি 10% কমতো তাহলে এখানে 90 এখানে গুণ করলে 9 আমরা 2 ঘরের বেশি নেব না, 81% হতো। তারপরে 100 থেকে ভাগ করে দিলে যেটা হয় সেটা হতো। এইভাবে কিন্তু যদি এখানটায় 20% বাড়তো, এখানেও 20% বাড়তো, তাহলে আমরা কি করতাম? এখানেও 120 গুণ 120, তাহলে কি হতো? 144। তাহলে 100 থেকে তখন আমরা বিয়োগ করলে হতো -44। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখব আমরা পরের কোশ্চেন। 144 থেকে তখন কিন্তু বড়টার থেকে 100 বাদ দিতে হবে। 144 থেকে 100 বাদ দিলে তখন শুধু 44 হবে, এটা খেয়াল রাখতে হবে। বাড়লে তুমি 100-র সাথে যোগ করবে, আর কমলে 100 থেকে বিয়োগ করবে, এটি মনে রেখো। এইবার দেখো 2/3 এবং 3/5 এর মধ্যবর্তী ভগ্নাংশ কোনটি? দেখো কিভাবে বের করবে এইগুলোর মধ্যে থেকে। এই লিখলাম 2/3, আর এখানটায় লিখছি 3/5। এইবার দেখো হরগুলো দেখো, আমরা 1 করবো। এখানে 3, এখানে 10, এখানে 5 আছে, সব থেকে বড় 30 আছে। এটাকেই আমরা দেখি যে আমার যদি এইটার সমান হর করতে হয় তাহলে এই সংখ্যাটাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। আর যেটা আমরা নিচে গুণ করব সেটা কিন্তু উপরেও সেটাই করব, লবের সাথেও তাই করব। তাহলে কি দাঁড়ালো? এখানে 20 হলো আর নিচে হলো 30। আর এই যে এখানে আমরা এখানেও আমাদের এই হরটাকে সব সমান করব, বড়টা যা আছে তাই করব। তাহলে এখানটায় কি আছে? আমরা করব 6 দিয়ে গুণ করলে 5 × 6 = 30 হয়,
উপরেও আমরা 6 দিয়ে গুণ করলাম, 3 6 18 হয়। তাহলে এই যে 18, এইগুলো তো হর সব সমান রয়েছে, 20 আর 18 এর মধ্যবর্তী মাঝখানে কোনটা আছে? মাঝখানে আছে 19। তাহলে কিন্তু অপশান ডি হবে আমাদের রাইট অপশান। এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোটাই সঠিক অপশান হবে না, কারণ আমাদের হরগুলোকে আমরা কিন্তু করে নেব সমান। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো, আবারও একটা সংক্ষিপ্ত ট্রিক্স মনে রাখো। দুটি সংখ্যার গসাগু এত আর লসাগু 48, 8 আর 48, গসাগু 8, লসাগু 48। একটি সংখ্যা 16 হলে আর একটা সংখ্যা কি কত? তাহলে তোমরা যেটা করবে, লসাগু গুণ গসাগু 48 গুণ গসাগু 8 বাই একটি সংখ্যা, এটা করলে আর একটা সংখ্যা আমাদের বেরিয়ে যাবে অন্যটি কত। তাহলে 8 দুগুণী 16, 2 12, 24 দুগুণী হয় 48। তাহলে সঠিক আনসার হলো আমাদের এখানে 25। দেখবো আমরা পরের কোশ্চেনটি। একটি সংখ্যার 25% 15 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা মানে আমরা একটি সংখ্যা মানে আমরা ধরে নেব যে এক্স ধরে নিচ্ছি, একটি সংখ্যা এক্স, সেই সংখ্যাটার 25%, তার মানে পার্সেন্টেজ এই যে 25-এর নিচে কিন্তু 100 সমান সমান কিন্তু হলো 15। এটা যদি আমরা এখানেই কাটাকাটি করে নিই, 1-এর 4 হয়। তাহলে কি হলো? এক্সের 4 হলো, এই দিকে 15 আছে, আমরা কি করব? x সমান সমান কি হয়ে যাবে? 15 গুণ 4 সমান সমান আমাদের হয়ে যাচ্ছে 4 15 60। তাহলে 60 হলো রাইট আনসার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখছি আমরা চলে যাব পরের কোশ্চেনটাতে। একটি সংখ্যার সঙ্গে তার বর্গের যোগফল 20। তাহলে একটি সংখ্যাটি যদি 4 হয় তাহলে তার বর্গটা কত? কি বলেছে? একটি সংখ্যা ধরো x, তার বর্গ হলো কত? বর্গ মানে x স্কয়ার সমান সমান কত? সমান সমান হলো 20। তাহলে বলছে বর্গটির মান কত? তাহলে এই যে সংখ্যাটি কত বলে দিয়েছে, সংখ্যাটি আমরা x ধরছি 4, এই যে 4-এর স্কয়ার সমান সমান 20 যদি হয়, তাহলে 4 যদি সংখ্যাটি হয় তার বর্গটা কত হচ্ছে? তার বর্গ হচ্ছে 4 4 16। এই 4 আর 16 এটাকে যোগ করলে তখন 20 হয়। তাহলে উত্তরটা কোনটা হবে? 16। দেখবো আমরা পরের কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটি কত? এই যে সমকোণী ত্রিভুজ এরকম দেখতে হয়, একটি কোণ কিন্তু সবসময় এটা হয় 90 ডিগ্রি। তাহলে আর একটা কোণ, এই কোণটা যদি 30 হয়, আমরা জানি 3টি কোণের সমষ্টি কত? 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে 30 ডিগ্রি আর 90 ডিগ্রি এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে আমরা পাচ্ছি এখানে কত ডিগ্রি? তাহলে আমরা পাচ্ছি এখানে 120 ডিগ্রি। তাহলে এই যে 180 ডিগ্রি থেকে আমরা 120 যদি বিয়োগ করি তাহলে থাকে কত? 60 ডিগ্রি। তাহলে উত্তরটা হবে 60 ডিগ্রি। তাহলে এই যে 60 আর 30 90, আর এই 90 মানে 180 হয়। বুঝতে পেরেছো আশা করি। 3টে কোণের সমষ্টি হলো কত? 3টে কোণ মিলিয়ে কিন্তু আমাদের হয় 180 ডিগ্রি। এই যে দুটো কোণের মান সমকোণ হলেই জানবে 90 ডিগ্রি, আর একটি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, যোগ করে দিলাম, তাহলে এই দুটো মিলে হয়ে গেল 120 ডিগ্রি। আর তাহলে এবার 120কে 180 থেকে বিয়োগ দিলে হলো 60, তাহলে 60 ডিগ্রি এটি হলো উত্তর। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার হলো একটি বৃত্তের ব্যাসার্ধ 7 cm হলে তাহলে তার ব্যাস কত? এই যে একটা বৃত্ত, এর মাঝখানে এই যে এই পুরোটা হলো, এইটুকুনি হলো এর কেন্দ্রবিন্দু থেকে এইটুকু হলো তার ব্যাসার্ধ এটা 7। এখান থেকে এটা যা হবে এখান থেকেও কিন্তু তাই হবে। এটা আমার হাতে আঁকা না, এটা কিন্তু টেরা বেঁকা হয়েছে। তাহলে এটাও 7, তাহলে 7 যোগ 7 তাহলে কত হচ্ছে? 14 cm। দেখব পরের কোশ্চেনটি। 1 থেকে
100 পর্যন্ত কতগুলি 9 রয়েছে? 1 থেকে 100-র মধ্যে 9 কতগুলো আছে তোমরা কমেন্ট করে জানাবে। 1 থেকে 100-র মধ্যে আগে বুঝে নাও যে এই 9 থেকে শুরু করে আমাদের 99-এর মধ্যে কতগুলো 9 রয়েছে? এর মধ্যে কিন্তু রয়েছে 10টি 9। কেমনভাবে? 9, 19, 29, 39, 49, 59, 69, 79, 89 আর 99, এর মধ্যে কিন্তু রয়েছে 10টি 9। আর এই যে 90 থেকে 99-এর মধ্যে, অর্থাৎ 90, তারপরে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এগুলোর মধ্যেও কিন্তু রয়েছে আরও 10টি 9। তাহলে টোটাল 9 কিন্তু রয়েছে 20টি। দেখব আমরা পরের কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? প্রাথমিক স্তরে গণিত শিক্ষার সবথেকে কার্যকর পদ্ধতি কেমন? কার্যভিত্তিক এবং শিশুকেন্দ্রিক পদ্ধতি। তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো, তোমাদের নাম, এগুলো কিন্তু আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়, আমি বুঝতে পারি যে আমার কোন স্টুডেন্টটি আমার কাছ থেকে কি জানতে চাচ্ছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।